প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই নিজ নিজ বাড়িতেই আছো। যেহেতু তোমাদের কলেজ বন্ধ, তাই কলেজে এসে ক্লাস করার সুযোগ নেই। সেজন্য সরকারি হরঙ্গা কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য অনলাইনের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আর এই উদ্যোগটি গ্রহণ করার জন্য সরকারি হরঙ্গা কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আর আজকের এই অনলাইন ক্লাসটি উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি এই অধ্যায়টি মূলত আমাদের একাদশ দ্বাদশ শ্রেণী তথ্য প্রযুক্তির যে বিষয় রয়েছে সেই বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, আজকে আমরা নেটওয়ার্কিংয়ের নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলোচনা করব। পাশের শিক্ষার্থীরা শিখতে পারবে, নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে জানতে পারবে, বিভিন্ন প্রকার নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করতে পারবে এবং কোন টপোলজির কী সুবিধা এবং কোন টপোলজির কী সীমাবদ্ধতা সেটাও সে ধারণা লাভ করতে পারবে। শুরুতে আমরা একটু ছবি দেখে নিই। এই ছবিগুলো দেখে আমরা আজকের আলোচনার মূল বিষয়টা সবার সামনে স্পষ্ট করতে পারবো। তো স্টার, ম্যাশ, রিং, তারপর হচ্ছে বাস, এরপর হচ্ছে ট্রি, এগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্ক টপোলজি। তো নেটওয়ার্ক টপোলজিতে দুইভাবে থাকতে পারে, একটি হচ্ছে কম্পিউটারের সাথে লিঙ্ক করে এইভাবে চিত্রের মাধ্যমে প্রদর্শন করতে পারে, অথবা এরকমভাবে থাকতে পারে যে একটি নোডের সাথে আরেক নোড অথবা একটি ডিভাইসের সাথে আরেক ডিভাইসকে যেভাবে কানেক্ট করা হবে সেইটা এইভাবেও তোমাদের চিত্রে উপস্থাপন করা হতে পারে। নেটওয়ার্ক টপোলজি কি সেটা আমরা একটু এবার জানবো। একটি কম্পিউটারের সাথে অপর একটি কম্পিউটার কিভাবে এবং কী কৌশলে যুক্ত হবে সেই কৌশলকেই নেটওয়ার্ক টপোলজি বলে। একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটার, একটি ডিভাইসের সাথে আরেকটি ডিভাইস কী কৌশলে যুক্ত হবে বা কিভাবে সেটা আমরা যুক্ত করব, সেটি হচ্ছে আমাদের নেটওয়ার্কিং ডিভাইস, নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজিকে নেটওয়ার্ক আর্কিটেকচার বা স্ট্রাকচার বলা হয়। কম্পিউটার বা অন্যান্য যন্ত্রপাতিগুলোকে তারের মাধ্যমে যুক্ত করার নকশা, আমরা বলেছি এটা একটা স্ট্রাকচার মানে হচ্ছে নকশা, এবং এর পাশাপাশি সংযোগকারী তারের ভিতর দিয়ে ডেটা যাতায়াতের জন্য যুক্তি নির্ভর পথের যে পরিকল্পনা, এই দুইয়ের সম্মিলিত ধারণাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। অর্থাৎ একটি হচ্ছে নকশা আর একটি হচ্ছে এই নকশার সাথে কিভাবে যুক্ত হবে ডেটা যাতায়াতের জন্য, সেগুলোর পরিকল্পনা হচ্ছে আমাদের নেটওয়ার্ক টপোলজি। তার মানে হচ্ছে নেটওয়ার্ক টপোলজি হচ্ছে নেটওয়ার্ক আর্কিটেকচার বা একটা স্ট্রাকচার, একটি কম্পিউটারের সাথে অন্য একটি কম্পিউটার অথবা একটি ডিভাইসের সাথে অন্য একটি ডিভাইস কিভাবে কি কৌশলে যুক্ত হবে সেই কৌশলকে আমরা নেটওয়ার্ক টপোলজি বলবো। নেটওয়ার্ক টপোলজির প্রকারভেদ। নেটওয়ার্ক টপোলজিকে মূলত 6 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটু প্রকারভেদগুলো আমরা একটু দেখে নেই। এক নম্বর হচ্ছে বাস টপোলজি, আমাদের প্রথম যেই প্রকারভেদ। এক নম্বর হচ্ছে বাস টপোলজি, 2 নম্বর হচ্ছে রিং টপোলজি, 3 নম্বর হচ্ছে স্টার টপোলজি, 4 নম্বর হচ্ছে ট্রি টপোলজি, 5 নম্বর হচ্ছে ম্যাশ টপোলজি এবং সর্বশেষ হচ্ছে হাইব্রিড টপোলজি। বাস টপোলজি আমি বলেছিলাম তোমাদের চিত্র দুইভাবে থাকতে পারে, একটি হচ্ছে কম্পিউটারের সাথে কম্পিউটার সংযুক্ত করে, আরেকটি হচ্ছে একটি নোডের সাথে আরেকটি নোড কিভাবে যুক্ত হবে সেটা এভাবেও থাকতে পারে অথবা এভাবেও থাকতে পারে। পরীক্ষায় যেভাবেই থাকুক না কেন তোমাদের যেন বুঝতে পারো সেই জন্য আমি দুটি চিত্রই তোমাদের সামনে তুলে ধরেছি। এটি হচ্ছে একটি লাইন, মূল তার, এই মূল তারের সাথে একটা কম্পিউটার যুক্ত, একটা কম্পিউটার যুক্ত। এটাকে আবার একইভাবে এইভাবেও চিত্রে প্রদর্শন করা যেতে পারে। একটি হচ্ছে মূল তার, এই মূল তারের সাথে একটা কম্পিউটার অথবা একটি নোড আর একটি নোডের সাথে সংযুক্ত। এটাকে বলা হয় কি বাস টপোলজি। তো বাস টপোলজি বলতে কি বোঝায় সেটা আমরা একটু জানবো। যে টপোলজিতে একটি সংযোগ লাইন, তার মানে হচ্ছে যে টপোলজিতে একটি সংযোগ লাইন বা মূল তারের সাথে, এটা মূল তার, এই মূল তারের সাথে সব কয়টি কম্পিউটার সংযুক্ত থাকে
এখানে আমরা 5টি কম্পিউটার দেখতে পাচ্ছি এবং এই 5টি কম্পিউটারই আমাদের মূল যে সংযোগ তারের সাথে সংযুক্ত, তাকে বাস টপোলজি বলে। তাহলে এই চিত্র যদি থাকে তোমাদের উদ্দীপকে, তাহলে এই চিত্র দেখে বুঝতে হবে এটা কোন ধরনের টপোলজির কথা বলা হয়েছে। যদি একটি মূল তার থাকে এবং মূল তারের সাথে যদি অন্যান্য কম্পিউটারগুলো যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হবে বাস টপোলজি। এর দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে, সংযোগ লাইনকেই বাস বলা হয়। আমাদের এই যে মূল যে তার এটাকেই বলা হয় কি বাস। আর এর দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে, এখানে একটা টার্মিনেটর থাকবে এবং শেষের দিকে আরেকটা টার্মিনেটর থাকবে। তার মানে হচ্ছে যে টপোলজিতে একটি সংযোগ লাইন বা মূল তারের সাথে সব কয়টি কম্পিউটার যুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। সংযোগ লাইনকেই মূলত সাধারণত বাস বলা হয়, আর এই বাসের সাথে যে অন্যান্য কম্পিউটার যুক্ত থাকে সেটাকে বলা হয় বাস টপোলজি। বাস টপোলজির সুবিধা, আমরা একটু সুবিধাগুলো নিয়ে আলোচনা করি। বাস টপোলজিতে কোনো কম্পিউটার নষ্ট হলে বাস টপোলজির সুবিধা, বাস টপোলজিতে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটার কাজ করতে অসুবিধা হয় না। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মূল একটি তার, এই তারের সাথে 5টি কম্পিউটার যুক্ত। যদি এই কম্পিউটারটি নষ্ট হয়ে যায় তাহলে বাকি 4টি কম্পিউটারে কাজ করতে কিন্তু কোনো সমস্যা হবে না। এই টপোলজিতে সবচেয়ে কম কেবল প্রয়োজন হয়, ফলে খরচও কম হয়। যেমন এখন একটি মূল তার থাকবে, এই তারের সাথেই সবগুলো কম্পিউটার যুক্ত থাকে, যার কারণে আমাদের এক তারের মাধ্যমেই আমি 5টি কম্পিউটার যুক্ত করতে পারছি, যার ফলে কেবল কম লাগবে, খরচ কম হবে। নেটওয়ার্কের ব্যাকবোন বা বাস সহজে সম্প্রসারণ করা যায়। আমরা এখানে বলেছিলাম একটি মূল তার থাকবে, এই মূল তারকে আমি যদি চাই আর একটু সংযুক্ত করতে বা সম্প্রসারণ করতে সেটা আমরা করতে পারবো। রিপিটার ব্যবহার করে সিগন্যালের মান বাড়ানো যায়। রিপিটার ব্যবহার করে আমাদের যে ডেটা ট্রান্সফার হয় সেই সিগন্যাল সেটাকে আমরা কী করতে পারি, আরও বেশি গতি বাড়াতে পারি। সাময়িক ব্যবহারের জন্য এই টপোলজি বেশ ভালো এবং দ্রুত সেট আপ করা যায়, যেহেতু একটি মূল তার থাকবে, মূল তারের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত থাকবে, এটা অত্যন্ত সহজ, খুব দ্রুতই আমরা এটা সেট আপ করতে পারি। এবার দেখো বাস টপোলজির কী অসুবিধা, সেটি হচ্ছে মূল কেবলে কোনো সমস্যা হলে সমস্ত নেটওয়ার্ক ভেঙে পড়ে। এই মূল যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের সাথে অন্যান্য কম্পিউটারগুলো যুক্ত থাকে। এখন এই কম্পিউটারে যদি নষ্ট হয় অন্যান্য কম্পিউটারে কাজ করা যায়, এটা তার আমরা সুবিধার মধ্যে আলোচনা করেছিলাম। কিন্তু এই মূল যে তারটাই নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সবগুলো কম্পিউটারেই কাজ করা অচল হয়ে যাবে। নেটওয়ার্কের কম্পিউটারের সংখ্যা বেশি হলে প্রচণ্ড ট্রাফিক সৃষ্টি হয় এবং ডেটা ট্রান্সমিশন বিঘ্নিত হয়। যদি এখানে আমাদের 5টি রয়েছে, যদি আরও 5টি ডিভাইস আমরা এর সাথে অ্যাড করি তাহলে কিন্তু ডেটা ট্রান্সফার করতে গিয়ে আমাদের ট্রাফিক সৃষ্টি হবে, সেক্ষেত্রে আমাদের ট্রান্সমিশনে একটু বিঘ্নিত হবে। নেটওয়ার্কের ব্যাকবোন কেবলের উভয় প্রান্তে টার্মিনেটর প্রয়োজন হয়। আমি বলেছিলাম যে একটা মূল তার থাকবে এবং মূল তারের দুই প্রান্তে, শুরুতে একটা এবং শেষ প্রান্তে দুটি টার্মিনেটর প্রয়োজন হবে। আর টার্মিনেটর ব্যবহার করতে হয় বিদায় এটার অসুবিধা। নেটওয়ার্ক বন্ধ হয়ে গেলে ত্রুটি খুঁজে বের করা এবং সমাধান করা কঠিন। যদি আমাদের কোনো নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় তাহলে কোন জায়গায় বন্ধ হলো এবং কীভাবে বন্ধ হলো সেটা কিন্তু আমরা খুঁজে বের করতে পারি না, আমাদের একটু সময় লাগে এবং এটা সমাধান করাটাও কঠিন। এটা হচ্ছে বাস টপোলজির অসুবিধা। এবার হচ্ছে আমরা একটা স্টার টপোলজি দেখতে পারবো। যদি আমি স্টার বলি, স্টারের বাংলা হচ্ছে তারা বা তারকা, তুমি যেভাবে বলো না কেন একই রকম। তো আমি বলেছিলাম চিত্র দুই রকম থাকতে পারে, একটি হচ্ছে আমাদের এরকম থাকতে পারে যে একটা নোড থাকলো, মূল যে হাব, এই হাবের সাথে অন্যান্য নোডগুলো সংযুক্ত এবার থাকতে পারে, অথবা এই যে হাব, এই হাবের সাথে এইভাবে আমাদের এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 7টি কম্পিউটার যুক্ত এবার থাকতে পারে। আর যেহেতু বলা হচ্ছে এটা স্টার, এই যে এটা এবং এটা 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 করলে আমরা যদি এটার ভালোভাবে তাকাই তাহলে দেখতে পাবো এটা একটা তারার মতো দেখা যাচ্ছে, সেই জন্য এটাকে স্টার টপোলজি বলা হয়। এবার স্টার টপোলজি বলতে কী বোঝায় সেটা আমরা একটু জানি। যে নেটওয়ার্কে একটি কম্পিউটার অপর কম্পিউটারের সাথে এমনভাবে যুক্ত থাকে যা দেখতে অনেকটা আকাশের তারকার মতো। আমি বলেছিলাম যে এই মূল যে একটা হাব থাকবে সেই হাবের সাথে অন্যান্য কম্পিউটারগুলো এমনভাবে যুক্ত থাকবে যা দেখতে অনেকটা তারার মতো, এই জন্য এটাকে বলা হয় স্টার টপোলজি। স্টার নেটওয়ার্কের প্রত্যেকটি নোড বলতে যেটা বোঝায় যে কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোনো ডিভাইস, অর্থাৎ আমাদের যেই
মূল যে হাব থাকবে সেই হাবের সাথে আমরা যা যা যুক্ত করব, সেটা হতে পারে কম্পিউটার, হতে পারে এটা প্রিন্টার, হতে পারে অন্য যে কোনো ডিভাইস, সেইগুলোকে আমরা বলি নোড। একটি হাব বা সুইচের মধ্যে সরাসরি যুক্ত থাকে। এটি সবগুলো ডিভাইস একটি মাত্র হাবের সাথে যুক্ত। এটা হচ্ছে আমাদের স্টার টপোলজি। এবার স্টার টপোলজির সুবিধা নিয়ে আলোচনা করব। কি সুবিধা সেটা একটু জেনে নিই। সব কম্পিউটার একটি কেন্দ্রীয় ডিভাইস হাবের সাথে যুক্ত থাকে, তাই না? এই যে চিত্র দেখতে পাচ্ছি, একটা হাব, এই হাবের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত। হাব ছাড়া অন্য কোনো অংশের সংযোগ বিচ্ছিন্ন হলে নেটওয়ার্ক সচল থাকে। যদি আমাদের এই কম্পিউটারের সাথে নেটওয়ার্ক ডিসকানেক্ট করে দেওয়া হয়, তাহলে অন্য কম্পিউটারগুলোতে আমাদের কাজ করতে কোনো সমস্যা হবে না। যদি এই হাব নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটাই আমাদের কী হবে, কাজ করতে, ডেটা ট্রান্সফার করতে বিঘ্নিত হবে। নেটওয়ার্কের কোনো কম্পিউটার নষ্ট হলেও নেটওয়ার্কের বাকি কম্পিউটারগুলোর মধ্যে কাজের ব্যাঘাত হয় না। যদি নেটওয়ার্কের কোনো একটি কম্পিউটার, মনে করলাম এই কম্পিউটারটি অচল হয়ে গেল, অথবা এই কম্পিউটারটি অচল হয়ে পড়লো, তাহলে অন্যান্য কম্পিউটারে আমাদের কাজ করতে কিন্তু কোনো সমস্যা হবে না। একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের ক্যাবল ব্যবহার করা যায়। এখানে আমরা যে ক্যাবলগুলো দেখতে পাচ্ছি সেটি বিভিন্ন ধরনের হতে পারে, অপটিক্যাল ফাইবার হতে পারে, অথবা এটা আমাদের টুইস্টার্ড ক্যাবলও হতে পারে। তো বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ক্যাবল ব্যবহার করা যেতে পারে। কোনো কম্পিউটার যোগ বা বাদ দিলে তাতে কাজের কোনো বিঘ্ন হয় না। যেমন আমরা যদি এখানে 7টি কম্পিউটার দেখতে পাচ্ছি, চাইলে আরও একটি কম্পিউটার এখানে যুক্ত করতে পারি, অথবা আমি একটি কম্পিউটার এখান থেকে সরিয়ে ফেলতে পারি। যদি আমি কোনো কম্পিউটার এখানে যোগ করি অথবা এখান থেকে সরিয়ে ফেলি, তাহলে আমাদের কিন্তু কাজ করতে কোনো সমস্যা হবে না। কারণ আমাদের যদি মূল হাবের সাথে যুক্ত থাকে, তাহলে অন্যান্য যে কোনো কম্পিউটারের সাথে আমরা সহজে কাজ করতে পারবো। কেন্দ্রীয়ভাবে নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ বা সমস্যা নিরূপণ সহজ, যেহেতু এই হাবটা হচ্ছে আমাদের মূল সংযোগ। এই হাব যদি নষ্ট হয়, তাহলে সবগুলো কম্পিউটার কাজ করা অচল হয়ে যাবে। তাহলে এই কেন্দ্রীয় রক্ষণাবেক্ষণ করা কিন্তু আমাদের জন্য বেশ সহজ। কেন? হাব ঠিক থাকবে, সব ঠিক থাকবে। এরপর আমরা স্টার টপোলজির অসুবিধা কী সেটা নিয়ে একটু আলোচনা করব। কেন্দ্রীয় নেটওয়ার্ক হাব বা সুইচ খারাপ হয়ে গেলে সমস্ত নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। আগেই বলেছিলাম যে এই হাবটা যদি সচল থাকে, তাহলে সবগুলো কম্পিউটারে কাজ করা যাবে। কিন্তু যদি এই হাবটাই অচল হয়ে পড়ে, তাহলে কিন্তু আমাদের পুরো নেটওয়ার্কটাই ভেঙে যাবে। প্রচুর পরিমাণে ক্যাবল ব্যবহৃত হয় বিদায় এটি একটি ব্যয়বহুল। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাবল অনেকগুলো, 7টা কম্পিউটার সংযুক্ত করার জন্য 7টি ক্যাবল লাগছে এই হাবের সাথে যুক্ত হওয়ার জন্য। আর আমাদের স্টার টপোলজিতে একটি ক্যাবল থাকতো, সেই ক্যাবলের সাথে অন্যান্য কম্পিউটারগুলো সংযুক্ত করতে পারতাম। সেক্ষেত্রে আমাদের খরচ কম হয়। আর এখানে অনেকগুলো ক্যাবল ব্যবহার করতে হচ্ছে বিদায় আমাদের এখানে খরচটা বেড়ে যাচ্ছে। স্টার টপোলজিতে ডেটা প্রবাহের হার সীমাবদ্ধ। এখানে আমাদের যেহেতু হাব ব্যবহার করা হবে, এই হাবের ডেটার প্রবাহের হার এখানে একটা লিমিট থাকে, এই লিমিট সে ক্রস করতে পারে না। এবার হচ্ছে রিং টপোলজি। রিং বলতে কি বোঝায়? রিং মানে হচ্ছে আমাদের নর্মালি দেখি ফিঙ্গারে রিং আমরা ইউজ করে থাকি। সেই রিং আর এই রিং অনেকটা একই রকম। যেমন দেখতে পাচ্ছি এই যে একটা গোল বৃত্ত, এই বৃত্তের চারদিকে অনেকগুলো কম্পিউটার সংযুক্ত রয়েছে। এই বৃত্তটা দেখতে অনেকটা রিংয়ের মতো, হ্যাঁ, বা তোমাদের যে আংটির কথা বলা হচ্ছে, হ্যাঁ, সেই রিংয়ের মতো। এই জন্য এটাকে রিং টপোলজি বলা হচ্ছে। আমি বলেছিলাম চিত্র দুইভাবে থাকতে পারে, একটা হচ্ছে কম্পিউটার দিয়ে, আরেকটা হচ্ছে কম্পিউটার ছাড়া। তাহলে এখানে বিভিন্ন নোড দেখতে পাচ্ছি। এই নোডগুলো এমনভাবে সংযুক্ত যা দেখতে অনেকটা রিংয়ের মতো। এই যে একটা মূল যে তার, সেই তারের সাথে অন্যান্য কম্পিউটারগুলো যুক্ত রয়েছে, এটাকে বলা হয় রিং টপোলজি। রিং টপোলজি বলতে কি বোঝায় একটু জানি। রিং টপোলজিতে একটি কম্পিউটার অপর একটি কম্পিউটারের সাথে এমনভাবে যুক্ত থাকে যা দেখতে অনেকটা রিংয়ের মতো। তার মানে এই যে এখানে আমাদের যে কম্পিউটারগুলো যুক্ত রয়েছে, সেইগুলো দেখতে অনেকটা কিসের মতো? রিংয়ের মতো। নামকরণ করা হয়েছে রিং টপোলজি। রিং নেটওয়ার্কে কম্পিউটারগুলো বা নোড, আমি আগেই বলেছিলাম নোড বলতে কি বোঝায়, যে কম্পিউটার মানে যে কোনো সংযুক্ত ডিভাইস, সেটা হচ্ছে আমাদের নোড। কম্পিউটার যে বিন্দুতে যুক্ত থাকে তাকে নোড বলে। এর মাধ্যমে বৃত্তাকার পথে পরস্পরের সাথে যুক্ত হয়ে নেটওয়ার্ক গড়ে তোলে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মূল তার, সেটা রিংয়ের মতো রয়েছে, এবং সেই তারের সাথে অন্যান্য ডিভাইসগুলো সংযুক্ত রয়েছে। রিং টপোলজির সুবিধা।
নেটওয়ার্ক হোস্ট কম্পিউটার নেই এখানে আমাদের, যেমন স্টার টপোলজিতে একটি মূল হাব ছিল, সেই হাবের সাথে অন্যান্য কম্পিউটারগুলো যুক্ত ছিল, কিন্তু এখানে আমাদের কোনো হোস্ট কম্পিউটার নেই, ফলে অন্য কোনো কম্পিউটার উপর নির্ভর করতে হয় না। এখানে আমাদের সবগুলো কম্পিউটার যার মতো কাজ করতে হয়, কেউ কারোর উপর নির্ভর করতে হয় না। নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বাড়ালেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না। আমি চাইলে এখানে আরও কী করতে পারবো, এই নেটওয়ার্কের সাথে অন্যান্য কম্পিউটার যুক্ত করতে পারবো, তাতে আমাদের কোনো ট্রাফিক সৃষ্টি হবে না। প্রতিটি কম্পিউটার ডাটা ট্রান্সমিশনে সমান গুরুত্ব পায়। এখানে আমাদের প্রতিটি কম্পিউটারে কাজ করতে সমান গুরুত্ব পায় বিদায় সবাই সহজেই কাজ করতে পারে। কোনো সার্ভার কম্পিউটারের প্রয়োজন হয় না, যেহেতু এখানে কোনো হোস্ট কম্পিউটার নেই, সুতরাং এখানে আমাদের কোনো সার্ভারের প্রয়োজন হয় না। রিং টপোলজির অসুবিধা: নেটওয়ার্কে একটি কম্পিউটার আক্রান্ত হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। আমরা এখানে একটু খেয়াল করি, সেটি হচ্ছে যদি একটু দেখি, এই নেটওয়ার্কের এই কম্পিউটারটা যদি অচল হয়ে পড়ে তাহলে কিন্তু সমস্ত নেটওয়ার্কটাই অচল হয়ে পড়বে। কেন? কারণ এখান থেকে আর পরবর্তী কম্পিউটারে ডেটা যেতে পারবে না। রিং টপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কের কোনো সমস্যা নিরূপণ বেশ জটিল। এখানে আমাদের যদি সমস্যা সৃষ্টি হয় তাহলে আমরা বুঝতে পারবো না কোন কম্পিউটারে অ্যাকচুয়ালি প্রবলেম দেখা দিচ্ছে এবং সেই প্রবলেমটা কী। তো এটা নিরূপণ করা বেশ জটিল। রিং টপোলজি সফটওয়্যার অপারেশন জটিল, অন্যান্য যেমন বাস বা স্টারের তুলনায় এটার সফটওয়্যার অপারেশন একটু জটিল হয়ে থাকে। কম্পিউটারের সংখ্যা বাড়ালে ডেটা ট্রান্সমিশনের সময়ও বাড়ে, যদি কম্পিউটার বাড়াই তাহলে ডেটা ট্রান্সমিশনের সময়ও বাড়বে। কোনো সার্ভার কম্পিউটার প্রয়োজন হয় না, এটা হচ্ছে তার একটা অসুবিধা। যদি আমাদের সার্ভার কম্পিউটার থাকতো তাহলে সেইটার মাধ্যমে আমরা খুব সহজেই সমস্যার খুঁজে বের করতে পারতাম। এবার হচ্ছে ট্রি টপোলজি। ট্রি মানে হচ্ছে গাছ। যদি আমি আরেকটু সহজভাবে উপস্থাপন করি তাহলে তোমাদের জন্য আরও বেশি সহজ হবে। এটাতে পরে আসি, একটু দেখি। এই ট্রি মানে হচ্ছে গাছ। এই যে একটা গাছ দেখতে পাচ্ছি, এই গাছের যদি পাতাগুলো ছেঁটে ফেলি তাহলে আমাদের এমন হবে। এরপর দেখি যে এই একটি মূল গাছ, এই গাছে তার শাখা প্রশাখা যাচ্ছে, সেই শাখা প্রশাখার সাথে যুক্ত হচ্ছে কম্পিউটারগুলো। তো এরকম যদি নেটওয়ার্ক হয় তাহলে সেই নেটওয়ার্কে আমরা বলতে পারি ট্রি টপোলজি। অথবা একটি গাছ, এই যে এই গাছটাকে যদি আমি এবার উল্টিয়ে ধরি তাহলে দাঁড়াবে তার হচ্ছে রুটের আমাদের মানে মূলের সাথে সেই শিকড়গুলো যেভাবে নিচের দিকে যাচ্ছে ঠিক একইভাবে এটা সংযুক্ত করার প্রক্রিয়া, সেটাকে বলতে পারি আমরা ট্রি টপোলজি। এখানে আমরা একটু খেয়াল করি, এটা একটা ট্রি টপোলজি, এরকমভাবেও আমাদের চিত্রে থাকতে পারে। এবার আমরা পূর্বের চিত্রে ফিরে যাই। এই যে একটি মূল গাছ, এই গাছের যেমন শাখা প্রশাখা থাকে ঠিক তেমনিভাবে এই মূল যে রুট, সেই রুটের সাথে তার ব্রাঞ্চ যাচ্ছে, এটাকে আমরা এই জন্য বলতে পারি ট্রি টপোলজি। অথবা এটাকে যদি উল্টিয়ে ধরি তাহলে এমন হবে, রুট থেকে তার শিকড় থেকে এভাবে একটা থেকে আরেকটার সাথে সংযুক্ত হচ্ছে। তো চিত্রে তোমাদের কম্পিউটার দিয়ে থাকে তাহলে কম্পিউটারের এই যে একটা হচ্ছে মূল কম্পিউটার, এই কম্পিউটারের সাথে এই কম্পিউটার যুক্ত, আবার এই কম্পিউটারের সাথে এই কম্পিউটার এবং এই কম্পিউটার যুক্ত, আবার এই কম্পিউটারের সাথে এই কম্পিউটার এবং এই কম্পিউটার যুক্ত, আবার এইদিকে এই কম্পিউটার যেমন বাম দিকে একটা গেল, আবার হচ্ছে ডান দিকে গিয়ে আবার এখানে দেখো এই কম্পিউটারের সাথে কিন্তু 3টি কম্পিউটার যুক্ত। 3টি কম্পিউটারের মধ্যে এই কম্পিউটারের সাথে আবার 1টি এবং 2টি কম্পিউটার যুক্ত, অর্থাৎ এটা নিচের দিকে যাচ্ছে। অর্থাৎ তুমি যদি উপরের দিকে যেতে পারো অথবা নিচের দিকেও যেতে পারো। যদি এটা গাছের মূল হয়, মূল থেকে এই নিচের দিকে শিকড় যাচ্ছে, এভাবে হতে পারে। আবার এরকম হতে পারে যে তুমি এই গাছ থেকে উপরের দিকে যাচ্ছ, তাহলে উপরে শাখা প্রশাখা এইভাবে বিস্তৃতি লাভ করছে, যেটা আমরা এই চিত্রের মাধ্যমে প্রদর্শন করেছিলাম। যেমন একটি গাছ, এই গাছের উপরের দিকে যাচ্ছে অথবা গাছের নিচের দিকে যাচ্ছে। তো চিত্র দুইভাবে থাকতে পারে। তো দুইভাবে থাকলে যেন আমাদের কনফিউজ না হয় সেজন্য দুটো চিত্র নিয়েই আমি আলোচনা করলাম। যদি এই চিত্রটি খেয়াল করি তাহলে দেখতে পারবো যে একটি গাছের মধ্যেই পুরো নেটওয়ার্কিং ব্যবস্থাটাই দেখা যাচ্ছে, যার কারণে এটাকে ট্রি টপোলজি বলে। এবার একটু সংজ্ঞাতে আসি, ট্রি টপোলজি বলতে কী বোঝায়। যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে শাখা প্রশাখা হিসেবে বিন্যস্ত থাকে, যা দেখতে অনেকটা গাছের মতো। যেমন আমাদের এই চিত্রটার কথা বলেছিলাম, যে চিত্রটাতে আমাদের রুট থাকবে, মূল থাকবে, সেই মূল থেকে শাখা প্রশাখার মতো ছড়িয়ে ছিটে থাকবে, বিন্যস্ত হবে, এমনটাকে আমরা বলতে পারি দেখতে অনেকটা গাছের মতো, এই জন্য ট্রি টপোলজি বলে। ট্রি টপোলজি এমন একটি
ট্রি টপোলজি এমন একটি নেটওয়ার্কিং টপোলজি যাতে একটি রুট নোডের সাথে সার্ভার বা বিশেষ কম্পিউটার যুক্ত থাকে। এই যে একটি রুট, এই রুটের সাথে আমাদের একটা বিশেষ কম্পিউটার যুক্ত আছে, এই কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার, এই রুট নোডের সাথে হায়ারার্কি অনুসারে বিভিন্ন স্তরের ডিভাইস নেটওয়ার্ক হাব বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে। এটাকে হায়ারার্কি টপোলজিও বলে। এটাকে ট্রি টপোলজিও বলতে পারি, অথবা এটাকে হায়ারার্কি টপোলজিও বলা যেতে পারে। ট্রি টপোলজির সুবিধা: নতুন ব্রাঞ্চ তৈরি করে নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। আমি চাইলে এটার সাথে আরেকটা খুলতে পারবো, কম্পিউটার যুক্ত করতে পারবো, এতে আমাদের খুব বেশি সমস্যা হবে না। এটা তার একটা সুবিধা। অফিস ব্যবস্থাপনার কাজে এই নেটওয়ার্ক বেশ উপযোগী। অফিসের কাজে অফিসে একটি মূল সার্ভার থাকে, সেটার সাথে অনেকগুলো কম্পিউটার এভাবে যুক্ত থাকে, সেক্ষেত্রে এই টপোলজিটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। নতুন কোনো নোট সংযোজন করা বা বাদ দেওয়া সহজ। আমি চাইলে এই নোটটা এই পুরো নেটওয়ার্কিং থেকে বাদ দিয়ে দিতে পারি, তাতে আমাদের নেটওয়ার্কের স্বাভাবিক কার্যক্রমে ব্যাহত হবে না। রুট নোট ছাড়া অন্য যে কোনো নোট অচল হলেও নেটওয়ার্কিং আংশিক সচল থাকে। যদি আমাদের এই রুটটা যদি অচল হয়ে যায়, তাহলে পুরো নেটওয়ার্কটাই অচল হয়ে পড়বে। রুট ছাড়া, যেমন আমাদের যদি এখানে এই কম্পিউটারটা অচল হয়, তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। যদি এরকম হয় এই রুটটা আমাদের এই নোটটা অচল হয়ে পড়লো, তাহলে কিন্তু এই পাশটাতে কাজ করা যাচ্ছে না, কিন্তু এই পাশটাতে কাজ করতে কিন্তু কোনো সমস্যা হবে না, আংশিক সচল থাকবে, সেটা বলা হয়েছিল। অসুবিধা: রুট নোডে কোনো ত্রুটি দেখা দিলে ট্রি নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। যদি এটা আমাদের এই রুটে যদি সমস্যা হয় মূলে, তাহলে সবটাই গোড়ায় গলদ হলে সম্পূর্ণটাই অচল হয়ে পড়বে। অন্যান্য টপোলজির তুলনায় অপেক্ষাকৃত জটিল, যেহেতু এখানে আমাদের লেফট রাইট তারপর হচ্ছে তার ব্রাঞ্চ হচ্ছে, তো সুতরাং একটু জটিল। বা বাস্তবায়ন ব্যয় তুলনামূলকভাবে বেশি, যেহেতু এটা অনেকগুলো ব্রাঞ্চ হচ্ছে অথবা অনেকগুলো শাখা প্রশাখা হচ্ছে, এটা বাস্তবায়ন করা একটু তুলনামূলকভাবে ব্যয়বহুল। এরপরে হচ্ছে ম্যাশ টপোলজি। অ্যাকচুয়ালি ম্যাশ টপোলজি বলতে অন্যান্য টপোলজিগুলোর সাথে যদি আমাদের ক্রস কানেকশন হয়ে যায়, তাহলে সেটাকে আমরা ম্যাশ টপোলজি বলতে পারি। ম্যাশ টপোলজির ক্ষেত্রে নেটওয়ার্ক অধীনস্থ প্রত্যেকটি নোড একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছিলাম এই যে এইভাবে এটা একটা রিং টপোলজি ছিল। সেই রিং টপোলজিতে এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, মানে আবার একে অপরের সাথে সরাসরি যুক্ত ছিল। যেমন রিং টপোলজিতে যেটা ছিল, এই পুরো রিংটা ছিল একজনের সাথে আরেকজনের সাথে ছিল, কিন্তু এই কম্পিউটারের সাথে এই কম্পিউটারের সংযুক্ত ছিল না, অথবা এই কম্পিউটারের সাথে এই কম্পিউটারের সংযুক্ত ছিল না। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি নোড একে অপরের সাথে সরাসরি যুক্ত। এইটা এটার সাথে যুক্ত, এইটা এটার সাথে যুক্ত, এটা এটার সাথে যুক্ত, এইটা এটার সাথে যুক্ত, এটা এটার সাথে যুক্ত। এখানে আমাদের 6টি কম্পিউটার দেখতে পাচ্ছি, এবং প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত। প্রতিটি ওয়ার্ক স্টেশন আলাদা আলাদা সংযুক্ত থাকার ফলে একটি নোড বিকল হলেও সম্ভাব্য যে কোনো নোডে ডাটা আদান প্রদান করা যায়। এখন আমার যদি এই নোডটা অচল হয়ে পড়ে, তাহলে কিন্তু আমি এই নোড থেকে অন্য নোডে, এই নোড থেকে এই নোডে, এবং এই নোড থেকে এই নোডে আমি ডাটা আদান প্রদান করতে পারবো। আমাদের কোনো কিছু হবে না, সমস্যা হবে না। এই যে যদি কম্পিউটারের মাধ্যমে চিত্রে দেখানো হয় যে এই কম্পিউটারের সাথে এই কম্পিউটার যুক্ত, এই কম্পিউটারের সাথে এই কম্পিউটার যুক্ত, এই কম্পিউটারের সাথে এই কম্পিউটার, এইভাবে যুক্ত হতে পারে। যেহেতু আলাদা, প্রতিটি ওয়ার্ক স্টেশন আলাদা, যেহেতু আলাদা আলাদা, সুতরাং একটি নোড বিকল হলেও আমাদের ডাটা আদান প্রদান করতে কোনো সমস্যা হবে না। এবার এটার সুবিধাটা জেনে নেই। দ্রুত যেটা আদান প্রদান করা যায়, কেন? কারণ এটা থেকে আমি ক্রস করে এটাতে চলে আসতে পারি, অথবা এটা থেকে আমি সরাসরি এটাতে চলে আসতে পারি, যার ফলে দ্রুত ডাটা আদান প্রদান করা যায়। সংযোগ লাইন নষ্ট হয়ে গেলেও তেমন কোনো অসুবিধা হয় না। আমাদের যদি এই লাইনটা নষ্ট হয়ে যায়, যদি এটা আমাদের রিং হতো, তাহলে কিন্তু পুরোটাই অচল হয়ে পড়তো। এখন এটা যদি নষ্ট হয়ে যায়, তাতেও সমস্যা নাই, সে কিন্তু কী করতে পারবে, অন্য কম্পিউটার বা এই কম্পিউটার অথবা এই কম্পিউটারের সাথে সে যোগাযোগ করতে পারবে। নতুন ওয়ার্ক স্টেশন বৃদ্ধি পেলে ট্রান্সমিশন ডিলে টাইমে কোনো পরিবর্তন হয় না। যদি আমাদের আরেকটি ওয়ার্ক স্টেশন হয়, তাতেও সমস্যা হবে না, কারণ যেহেতু এটা ক্রস করে আমরা যোগাযোগ করতে পারি। নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। যদি এটার সাথে আমি
যোগাযোগ করতে না পারি, তাহলে আমি কিন্তু তার সাথে কেন যোগাযোগ করতে পারতেছি না সেটা কিন্তু সহজেই খুঁজে বের করা যায়। অবকাঠামো অনেক শক্তিশালী, কেননা কারণ এখানে আমাদের সবগুলোর সাথে সবগুলোরই ক্রস সংযোগ রয়েছে, যার কারণে কোনো একটা যদি বিকল হয়ে তারপরেও আমরা সরাসরি আবার অন্য কম্পিউটারের সাথে সংযোগ ঘটাতে পারবো। এটা হচ্ছে তার অবকাঠামো সুবিধার ফলে। অসুবিধা এটা বলে যে নেটওয়ার্ক ইনস্টলেশন কনফিগারেশন বেশ জটিল, কারণ একটার সাথে আরেকটা ক্রস করে সংযুক্ত করা হচ্ছে, হ্যাঁ, যার কারণে এটার কনফিগারেশন এবং ইনস্টলেশন একটু জটিল। আর সংযোগ লাইনগুলো দৈর্ঘ্য বেশি হওয়ার খরচ বেশি হয়, একটার সাথে এটা যুক্ত, এটার সাথে এটা যুক্ত, যার কারণে আমাদের অনেক বেশি কেবল লাগবে এবং খরচও বেড়ে যাবে। এবং সর্বশেষ হচ্ছে হাইব্রিড টপোলজি। অ্যাকচুয়ালি হাইব্রিড টপোলজি বলতে বোঝায় অন্যান্য টপোলজির সংমিশ্রণে যে টপোলজি হয় সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। আমি যদি এই চিত্রটা খেয়াল করি, এটা একটা রিং টপোলজি, আর এটা একটা স্টার টপোলজি, একটা বাস টপোলজি, এই তিনটা মিলিয়ে হয়ে গেলো একটা হাইব্রিড টপোলজি। আবার খেয়াল করি এই যে এটা হচ্ছে একটা স্টার টপোলজি, এটা হচ্ছে একটা রিং টপোলজি, আর এটা হচ্ছে একটা বাস টপোলজি। এই বাস টপোলজির সাথে এই স্টার টপোলজি, এই স্টার টপোলজির সাথে এই রিং টপোলজির সাথে সংযুক্ত, তাহলে তিনটি টপোলজি মিলে আবার একটি টপোলজি হলো, সেটাকে বলা হয় হাইব্রিড টপোলজি। স্টার, রিং, বাস ইত্যাদি নেটওয়ার্কের সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে হাইব্রিড নেটওয়ার্ক টপোলজি বলে। ইন্টারনেট একটি হাইব্রিড নেটওয়ার্ক, কেননা এতে প্রায় সব ধরনের টপোলজি নেটওয়ার্কই সংযুক্ত থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি নেটওয়ার্ক টপোলজি ছাড়াও আরও টপোলজি থাকলে সেগুলো মিলেও কী হতে পারে, টপোলজি হতে পারে। সেগুলোর একত্রে হয়েই যে টপোলজি হবে সেটাকে বলা হবে হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজির সুবিধা: প্রয়োজনীয় নেটওয়ার্ককে আরও সম্প্রসারণ করা যায়। আমি চাইলে আরও সম্প্রসারণ করতে পারবো এইভাবে, অথবা এখান থেকে আরেকটা সংযুক্ত করা খুব সহজ। নেটওয়ার্কে কোনো সমস্যা নির্ণয় করা সহজ, যদি কোথাও সমস্যা হয় এটা খুঁজে বের করাও খুব সহজ। কোনো নোড অচল হলেও নেটওয়ার্ক আংশিক সচল থাকে। যদি আমাদের এরকম হয় এই নোডটা অচল হয়ে গেল, তাহলে এই সাইটটা বন্ধ হয়ে গেল, কিন্তু বাকি সবগুলোতে কিন্তু কাজ করা যাবে, আমাদের কোথাও সমস্যা হবে না, আংশিকভাবে সচল থাকে। অথবা যদি এরকম হয় এটা বন্ধ হলেও সমস্যা নেই, বাকি সবগুলো চলবে, অথবা এটা বন্ধ, তাহলেও সমস্যা নেই, বাকি সবগুলো চলবে। অথবা এই বাস টপোলজির সাথে ডিসকানেক্ট হয়ে গেল, তাহলে কিন্তু এই বাকিটা সচল থাকবে। অসুবিধা: রক্ষণাবেক্ষণ ব্যয় তুলনামূলকভাবে বেশি, যেহেতু এটার টপোলজিটা অনেক বেশি জটিল, সুতরাং এটার রক্ষণাবেক্ষণ খরচটাও অনেক বেশি পড়বে। অনেক বেশি কেবলের প্রয়োজন হয়, যে দেখতেই পারতেছি যে এখানে আমাদের একটি টপোলজি আরেকটি টপোলজির সাথে সংযুক্ত করার জন্য, এবং সেই টপোলজিতে আবার তার ব্যবহার হচ্ছে, এবং এই সবগুলো মিলিয়ে এই টপোলজি হচ্ছে বিধায় এটার অনেক বেশি কেবলের প্রয়োজন হয়। আর যেহেতু কেবলের প্রয়োজন বেশি হয়, সুতরাং খরচও বেশি হবে। অন্যান্য টপোলজির তুলনায় এই টপোলজি অত্যন্ত জটিল, কেননা এই টপোলজিটা হচ্ছে একটা মিক্সড টপোলজি, আরও টপোলজির সংমিশ্রণে টপোলজি হয়েছে বিধায় এটা অত্যন্ত জটিল হয়ে গেল। এবার আমরা আসি, এতক্ষণ যা শিখলাম সেটার এবার রিভিউ করার সময় এসেছে। তো আশা করি যা শিখলাম সেটার বাস্তব প্রয়োগ এখন তোমরা করাতে পারবে। যেটা দেখতে পাচ্ছি চিত্রের মাধ্যমে, এটা হচ্ছে একটা বাস টপোলজি, কারণ একটি মূল তারের সাথে সবগুলো নোড সংযুক্ত রয়েছে। এটা একটা টপোলজি। এই টপোলজিতে দেখতে পাচ্ছি একটি মূল তারের সাথে সবগুলো তার এইভাবে সংযুক্ত রয়েছে, যা দেখতে অনেকটা রিংয়ের মতো, এই জন্য এটাকে বলা হচ্ছে রিং টপোলজি। আর স্টার টপোলজি মূল যে হাব, এই হাবের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত রয়েছে, এই জন্য এটা স্টার টপোলজি। আর ম্যাচ টপোলজি হচ্ছে সবগুলোর সাথে সবগুলো সংযুক্ত সরাসরিভাবে, এমন যদি থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ম্যাচ টপোলজি। আর এটা হচ্ছে রুটের থেকে তার শাখা প্রশাখা নিচের দিকে যাচ্ছে, তাহলে সেটা হবে আমাদের ট্রি টপোলজি। আর এটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে একটা রিং টপোলজি। আর এই জায়গায় দেখতে পাচ্ছি যে টপোলজি, সেটা হচ্ছে একটা ম্যাচ টপোলজি, কারণ এটা আমাদের এইভাবে ক্রস সংযুক্ত রয়েছে। এই রিং আর ম্যাচ এই দুইটা সংযুক্ত হয়ে যে টপোলজি হলো সেটাকে বলা হচ্ছে হাইব্রিড টপোলজি। তাহলে এখানে আমাদের 6টি টপোলজি চিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে। যদি তোমাদের পরীক্ষায়
ফিগারটা এইভাবে আসে কম্পিউটার দিয়ে, তাহলে তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবে। এটা মূলতার সাথে সবগুলো কম্পিউটার যুক্ত, এটাকে বলতে পারি আমরা পাঁচ টপোলজি। এটা হচ্ছে হাইব্রিড টপোলজি, সবচেয়ে জটিল এবং সবচেয়ে ব্যয়বহুল টপোলজি। এবং এটা হচ্ছে স্টার টপোলজি, মূল যেই তার সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত। এই যে এটা মূল যে রুটের সাথে অন্যান্য নোটগুলো সংযুক্ত, এটা হচ্ছে ট্রি টপোলজি। এটা দেখতে পাচ্ছি, এটা একটা ম্যাশ টপোলজি, কারণ এটার সাথে আরেকটা ক্রস সংযুক্ত, এটার সাথে এটার সাথে এটা। এইভাবে শুধু যখন থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারবো ম্যাশ টপোলজি। আর একটা মূল যে তার, সে তারের সাথে একটি কম্পিউটার এইভাবে সংযুক্ত হয়ে একটি রিংয়ের মতো হয়েছে, এই জন্য এটাকে বলা হয় রিং টপোলজি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় ছিল নেটওয়ার্ক টপোলজি, এবং নেটওয়ার্ক টপোলজি বিস্তারিত আলোচনা করলাম। এই বিস্তারিত আলোচনা করতে গিয়ে যদি কেউ কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এইটি যখন ফেসবুকে শেয়ার করা হবে তখন আমাদের কমেন্টস করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করতে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসের আহ্বান জানিয়ে আজকের মতো এখান ক্লাস শেষ করছি, এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজ নিজ বাড়িতে অবস্থান করবে। স্টে হোম, স্টে সেফ, বাসায় থাকবে, ভালো থাকবে। তো পরবর্তী ক্লাসের আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। সেই পর্যন্ত